ভাবেই মৃত্যু দিচ্ছে। তো আপনারা স্মরণ করুন। তো দর্শক, আমার সাথে উপস্থিত যারা সবার সাথেই আলাপ হচ্ছে, আমরা এখন আলাপ করব সাবেক কাউন্সিলর রুহুল আমিন, ওনার সাথে আলাপে যাচ্ছে কি যিনি যে অবস্থায় আছেন। এবং ফার্স্ট ওয়ার্ল্ড যেটাকে বলা হয়, উন্নত দেশ যেগুলোর মধ্যে, সে দেশগুলোর মধ্যে একটা দেশ হচ্ছে লন্ডন, ইংল্যান্ডের রাজধানী। এই লন্ডনে কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশ, আমাদের মালি ভাইরা আছে একটু বেশি। তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে বাংলাদেশে যে সমস্যাটা দেখা দিচ্ছে, সহযোগিতা করে যাচ্ছে, প্রশাসন সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, স্বাস্থ্যকর্মীরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন, এবং আমরা সংবাদ কর্মী সংখ্যক যারা আছি সবসময় আপনাদের খবর দিচ্ছি যে কি হচ্ছে দেশে, কিরকম চলছে আমাদের আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কি, সবকিছুই। তো আপনি যেহেতু অন্য একটা দেশে নিয়োগ করছেন, একটা আহ জায়গাকে আপনি প্রতিনিধিত্ব করেছেন, এই জায়গায় দেখাশোনা করেছেন, মানুষের পাশে দিয়েছেন, ছিল দায়িত্ব পালন করেছেন। আপনি কি ভাবছেন আমাদের দেশ নিয়ে? এই যে পরিস্থিতি, কেউ লকডাউন মানছেন, কেউ মানছেন না, কেউ স্বাস্থ্য মানেন না, অনেকে তা নিয়ে যা বলবো, সহযোগিতা নিয়ে যেটা বলবো, কেউ কেউ সহযোগিতা পেয়েছেন, কেউ পাননি। অনেক সময় দেখা যাচ্ছে দূষিত রাজনীতিতে হয়ে তেল ঢুকিয়েছেন খাটের নিচে, চাল ঢুকিয়েছেন ঘরের নিচে, এবং চাল আবার পুকুরে চুবিয়ে রেখেছেন। আপনি বলুন, এই অবস্থায় আপনি কি ভাবছেন বা কি বলবেন? জি, ধন্যবাদ উজ্জ্বল ভাই আপনাকে। আসলে একটু আগে আমার নেটওয়ার্কের সমস্যা হয়ে গিয়েছিল, তাই আমি কাট অফ হয়ে গিয়েছিলাম। আহ, আচ্ছা, এই প্রসঙ্গে আসার আগে আমি প্রথমে আরেকটা পরিচয় দিতে চাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জুনায়েদ আহমেদ সুন্দর সাহেবের ব্যাপারে। আমি দেখছি যে ওনার অনেক মানে সুন্দর সুন্দর কমেন্ট আসছে, উনি খুবই জনপ্রিয় দেখলাম আমি। উনি তো মানে এইখানে তো জনপ্রিয় এবং বাংলাদেশেও তো বটেই জনপ্রিয়। আমি যেটা বলতে চাই যে আপনারা ওই যে বিগত যে ইলেকশন গিয়েছিল আমাদের এখানে, জেনারেল ইলেকশন, আমরা নতুন একজন এমপি পেয়েছি, আফসানা বেগম। আপনারা জানেন ওনার বাড়ি সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের জগন্নাথপুরে। তো উনার মানে ফার্স্ট সাপোর্টার বেকার কিন্তু ছিলেন সুন্দর সাহেব। এটা আমি জানাতে চাই সবার মাধ্যমে। এবং আমিও মানে সাপোর্ট করেছিলাম আমাকে। আমরা ক্যাম্পেইন খুব হার্ড ক্যাম্পেইন করেছি। হার্ড ক্যাম্পেইন করার পরে উনি আল্লাহর রহমতে পাশ করেন। তো এইটা একটা বিশাল ব্যাপার। উনি শুধু এমপি না, অনেক কাউন্সিলর, আমার মতো অনেক কাউন্সিলরকে উনি ইন্সপায়ার করেছেন, গাইড করেছেন। এবং অতীতেও অনেক কাউন্সিলর উনার গাইডে কাউন্সিলর হয়েছেন আর কি। আমারও সৌভাগ্য, তো ওনার সাথে আমার পরিচয় হয়েছিল বেশ কয়েক বছর আগে। তো এই সুবাদে উনি আমাকে সবসময় অনুপ্রেরণা দিতেন আর কি। তো এই যে আমি আল্লাহর রহমতে মানে সেরকম আমি কাউন্সিলর হয়েছিলাম। তো যাই হোক, আমি একটা এই বাংলাদেশের প্রসঙ্গে আসার আগে আমি একটা প্রসঙ্গ বলতে চাই যে এইখানে আমার লাইন কেটে গিয়েছিল। এর আগে আমি বলতে চাইছিলাম যে এইখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, যে মানুষ, সাধারণ মানুষ কিন্তু অনেক ভয়ে আছে, মানে আতঙ্কে আছে। বের হচ্ছে না অনেক, কিন্তু মানে অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজনরা বাজার করে ডেলিভারি দিয়ে দিচ্ছেন, বা ওই যে বিভিন্ন সংগঠনের মানুষ বা আমার মতো যারা সেবা দিচ্ছেন তারা গিয়ে বাজার বাজার করে দিচ্ছেন আর কি। তো এইভাবে চলছে। এবং ডাক্তার মানে ডাক্তারদের পাশে কিন্তু যাচ্ছেন না, ভয় পাচ্ছেন যে হয়তো ডাক্তারের পাশে গেলে আমাকে যদি হসপিটালে পাঠিয়ে দেয় তাই আমি হয়তো ফিরে আর আসবো না। আপনারা অবশ্যই দেখেছেন যে এই এই দেশে, আমি অন্য দেশের কথা বলতে পারবো না, কিন্তু অন্তত যুক্তরাজ্যে আমরা দুঃখজনক হইলেও সত্য যে অনেক মানুষ যারা প্রথমে হসপিটালে যান ওরা কিন্তু বেশিরভাগ কিন্তু আর ফিরে আসেননি। তো এই সুবাদে মানে এই অবস্থাতে সরি মানুষ কিন্তু ভয় পেয়ে গেছেন কিন্তু। আমি একজন, আমি আমার কথা বলি যে বাসায় কেউ মারা গেছেন আমি অন্তত জানি না আরকি। তো এর থেকে মানে এবং মানে যেটা আমরা ভিডিও বার্তা দেখেছি, অডিও বার্তাও দেখেছি, অনেক মানুষ যারা যেমন আমরা, আমি যে অত্র এলাকায় থাকি লন্ডনের শার্টওয়েলে, এইখানে যুক্তরাজ্যের সবচেয়ে বড় হসপিটাল রয়্যাল লন্ডন হসপিটাল, যেটা এটা আপনারা হয়তো শুনতে পারেন বা দেখতে পারেন মিডিয়াতে। এই হসপিটালে অনেক মানুষদের সাথে কিন্তু তারা খুব দুর্ব্যবহার করতো কিন্তু। এবং একটু আগে উজ্জ্বল ভাই বলে গেছেন যে ভাইরাসে আহ কোনো ইয়া দেখে না, কোনো ধর্ম দেখে না, কোনো জাতি দেখে না। আমি একটু ডিসএগ্রি করবো আপনার সাথে। কারণ কারণ হলো আপনারা হাসবেন হয়তো শুনে, এইখানে যুক্তরাজ্যে আপনারা বিশ্বাস করবেন না, 70% যারা আক্রান্ত ওরা
ওরা হলো বেইম কমিউনিটি থেকে। বেইম মানে ব্ল্যাক, এশিয়ান, মাইনরিটি এবং এথনিক, অর্থাৎ সোজা বাংলায় বলে বিদেশি যারা আমরা ইমিগ্রেন্টস যারা আসি আর কি। তো এইটা একটা বড় একটা প্রশ্ন আমি করি আর কি, যে এইটা কিভাবে সম্ভব একটা ভাইরাস মানে, এবং দেখা যায় যে প্রায় 90% মানুষ মানে বয়স্ক যারা তারা আক্রান্ত হন, মানে ওই যে মানুষ মানে বয়স্ক যারা এবং ওই যে বাচ্চারা তারা তেমন একটা কিন্তু এফেক্টেড হন নাই কিন্তু। তো এইটা, এবং আমেরিকাতে আমরা দেখছি প্রায় 70% যারা মারা গেছেন তারা কিন্তু আবার আফ্রিকান আমেরিকান। তো এইটা কিন্তু মানে অনেক সময় মানে একটা প্রশ্ন থেকে যায় আর কি। তো অনেকে মানে প্রশ্ন করে যে এটা কিভাবে সম্ভব, একটা ভাইরাস যখন একটা মহামারী আসে। আমরা জানি যে সাধারণত এভরি ইয়ার বাংলাদেশ আমরা দেখি যে ওই যে বার্ড ফ্লু আসে না, ওই যে অনেক সময় আমরা দেখি মুরগি হাঁস মারা যায়, এইটাকে বলে বার্ড ফ্লু, একটা ভাইরাস। ওই যে জ্বর হইলো একটা ভাইরাস। তো অনেকে বলেন যে এই যে কোভিড-19, এই যে করোনা ভাইরাস, এটা কিন্তু সাধারণ ভাইরাসের ডেফিনিশন পড়ে না। কারণ ভাইরাসের ডেফিনিশন পড়লে সবাইকে রিগার্ডলেস অফ এজ, রিগার্ডলেস অফ ব্যাকগ্রাউন্ড আক্রান্ত হতো মানুষ, কিন্তু আক্রান্ত কিন্তু হচ্ছেন না এখন। দেখে দেখা ইভেন কি আপনারা বিশ্বাস করবেন, এইখানে ডাক্তাররা যারা হসপিটালে মারা গেছেন সবাই কিন্তু ফরেনার, মানে বেইম কমিউনিটি থেকে, এশিয়ান এবং মিডল ইস্টের। এটা হাউ কাম? এটা বিরাট একটা প্রশ্ন, এটা আপনাদের বিবেককে প্রশ্ন করেন আপনারা। এক, এবং তারা যে তড়িগতিতে সরকার এইখানে যেটা করেছিল, বিশাল 3টা হাসপাতাল মানে কয়েক সপ্তাহের মধ্যে তারা বিল্ড করেছিল, একটা এক্সেলে, লন্ডনে এক্সেলে, একটা বার্মিংহামে, একটা ম্যানচেস্টারে, এই 3টা হাসপাতাল একেবারে খালি। এটা মানে এটাও কিন্তু আমার আশ্চর্য লাগে। তাইলে বোঝা যায় যে তাদের যে এক্সপেকটেশন, তাদের যে যেভাবে তারা মনে করছিল যে এটা হয়তো মানুষ আক্রান্ত তেমনি ভাবে হয় নাই। জানি না আসল ঘটনাটা এটা আপনাদের, জানি আপনারা কিভাবে মূল্যায়ন করবেন। যাই হোক, আমি আসি ওই যে প্রথমে যে প্রশ্নটা করলেন উজ্জ্বল ভাই, বাংলাদেশের ব্যাপারে আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে বাংলাদেশকে আল্লাহ যাতে হেফাজত করুন, এবং বিশাল একটা দেশ, ছোট্ট একটা মানে ইন সাইজ অনেক ছোট, মানুষ অনেক বেশি, প্রায় 17-18 কোটির পাশাপাশি চলে গেছে বাংলাদেশে। আমি রেগুলার বাংলাদেশে আসা যাওয়া করি। আমি যেটা মনে করি যে অনেক সময় যে কয়েকটা প্রশ্ন করছিলেন উজ্জ্বল ভাই, আমি কিন্তু লাইনটা তোমার ক্লিয়ার ছিল না, তো যাই হোক আমি জেনারেলি বলছি, আমি সব প্রশ্ন আপনার শুনতে পারিনি কিন্তু আবার কেটে কেটে আসছিল হাতে। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে বাংলাদেশ এইটা, আমি যেটা বলবো যে সবাইকে, হ্যাঁ, ওই যে বিধি, রুল রেগুলেশন এগুলা মেনে চলা উচিত। গ্রাম অঞ্চলে বিশেষ করে আমি যেটা দেখতে পাই নিউজে, মিডিয়াতে, গ্রাম অঞ্চলে তেমন একটা মানেন না লোকেরা। এইটা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আবার আপনার উদ্দেশ্যে বলছি, রুহুল আমিন ভাই, আমি আপনার উদ্দেশ্যে আবার বলছি, আমার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ। এই দেশে করোনা ভাইরাস আসার পর থেকে সরকার যথাযথভাবে এবং খুব সাহায্য সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি খুব কষ্ট করছেন এই দেশের জনগণের জন্য, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই মানুষদের ভালো রাখার জন্য, এবং সবসময় বলছেন যে কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে সেটা বলছেন। স্বাস্থ্যবিধি ঠিক করে দিয়েছেন, এরকম এরকম চলতে হবে। যে স্বাস্থ্যবিধি দেয়া হয়েছে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বলা হয়েছে, এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা বাইরের দেশগুলোর জন্য বলা হয়েছে। বাইরের দেশগুলো যেগুলো মেনে চলছে সেরকম একটা স্বাস্থ্যবিধি দেয়া হয়েছে আমাদের, এবং বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায়, গ্রামে গ্রামে, ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন। এই পৌঁছে দেওয়ার মধ্যে কিন্তু কিছু দুষ্কৃত লোক যারা রাজনীতির মধ্যে আছে তারা কিন্তু ফায়দা লুটছে। দেখা গেছে যে খাটের নিচে তেল এবং ঘরের নিচে চাল, আবার পুকুরেও আবার চালকে চুবিয়ে রাখা হয়েছে। এরা যে কার্যক্রমগুলো করছে এই কার্যক্রমের জন্য আবার ওনাদেরকে শাস্তিও দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে, পুলিশ ধরে নিয়ে গিয়েছে। এটা একটা লজ্জাজনক বিষয় আমাদের জন্য। এবং আমাদের বাঙালিরা কিন্তু লকডাউনকেও মানেন নাই, তারপর লকডাউনকে এখন বর্তমানে শিথিল করা হয়েছে। এই অবস্থায় কিন্তু স্বাস্থ্যবিধি অনেকে মানছেন না। আমরা বাইরে গেলে দেখতে পারি সময় দেখা যাচ্ছে যে 100 জন লোক জমায়েত হয়েছেন, ওই জায়গার মধ্যে মাত্র 10 থেকে 15 জন মানুষের মাঝে মাস্ক আছে, আর বাকি এর মাস্ক
নেই, অনেকের আছে কিন্তু এটা মুখের পড়ার জিনিস, এটা মুখে না হাতে করে নিয়ে বেড়াচ্ছেন, বা দেখা গেছে এটা পকেটের মধ্যে খেলছেন, মধ্যে ছিল। তো এইগুলো সার্বিক বিষয় নিয়ে আপনি কি বলবেন আমাদের বাংলাদেশ সম্পর্কে? জি, ধন্যবাদ। এখন কিন্তু ক্লিয়ার হয়েছে আপনার প্রশ্নটা। তো আমি প্রথমে আসলে একটা ছোট্ট দেশ, একটা ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশ যা কিছু করেছে, বা বাংলাদেশের সরকার, বিশেষ করে আমাদের আহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আহ, উনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, যে যে ধরনের পদক্ষেপ নিয়েছেন ত্বরিত গতিতে। এটা অনেক দেশ কিন্তু ফেল করেছে কিন্তু। তো এই দৃষ্টিতে এবং যে ধরনের সাহায্য দিয়েছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। এবং আমি একজন গর্বিত বাঙালি, সবসময় আমি বলি আমি বাংলাদেশকে ভালোবাসি। সবসময় বিদেশে থাকলে বিশেষ করে বা বাংলাদেশের বাইরে যারা থাকেন, আপনারা জানেন যে জিজ্ঞেস করলে দেখবেন কতটুকু বাংলাদেশের জন্য আহ প্রেম, বাংলাদেশের মায়া, বাংলাদেশের জন্য টানে মায়া। ওই যে একটা নারীর টান আছে না, মানে দেশের বাইরে আসলে এটা বোঝা যায় কিন্তু। আমি কিন্তু রেগুলার আসা যাওয়া করি, আমি বাংলাদেশে অনেক চ্যারিটেবল কাজ করি। তো আমি যেটা মনে করি যে প্রথমে মানে ছোট্ট একটা দেশ ইন টার্মস অফ সাইজ, মানুষ অনেক বেশি, প্রায় 17-18 কোটি মানুষ বাংলাদেশে। এবং একটা সমস্যা যেটা মানে এখনো কিন্তু ওই যে শিক্ষিত হার কিন্তু অনেক, অশিক্ষিতর হার কিন্তু বাংলাদেশে এখনো অনেক বেশি। তবে আমি মনে করি যে সরকারের যথাযথ চেষ্টা করছেন। আমি জনগণ, আহ, হ্যাঁ এটা টাফ হবে সাধারণত, কারণ যেহেতু জনগণ বেশি। আহ, তবে এটা মেনে চলা দরকার যে স্বাস্থ্যবিধি যেগুলা দিয়েছে সরকার, আমরাও মানে তাই করছি এই দেশে বা বিভিন্ন ওয়েস্টার্ন ইউরোপে। এগুলা না ফলো করলে কিন্তু এটা কিন্তু ভাইরাল হতে পারে। ভাইরাল হলে আপনি দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে বাংলাদেশে। আমরা যেটা একটা রিপোর্ট পেয়েছিলাম আমি, কোভিড-19 যখন এইখানে প্রথম আসে মার্চে, যখন তারা লকডাউন করে এই দেশে, তখন একটা রিপোর্ট হয়েছিল, আন্তর্জাতিক একটা রিপোর্ট। এই রিপোর্টে আমি দেখেছিলাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই রিপোর্টে বলা হয়েছিল প্রায় 5 লক্ষ মানুষ হয়তো বাংলাদেশে মারা যেতে পারে। তো আমি আল্লাহ, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে বাংলাদেশের মানুষকে আল্লাহ বাঁচান, হেফাজত করুন, এটা আমি দোয়া করি সবসময়। আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের সরকার একটা মানে উন্নত মানে ডেভেলপিং কান্ট্রি হিসেবে করছেন, তবে আরো বেশি করতে পারতেন হয়তো। আহ, অবশ্যই যেগুলা করেছেন এটা প্রশংসনীয়, আমি সাধুবাদ জানাই। তবে যেমন আমরা জানি বাংলাদেশ একটা একটা গরিব দেশ, একটা ডেভেলপিং কান্ট্রি। অনেক খেটে খাওয়া মানুষ আছেন, ডেইলি তারা রুজি করেন, ডেইলি বাজার করেন তারা। তো এই ধরনের লোককে কিন্তু ওই যে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে প্রত্যেক ইউনিয়নে নাকি মানে বেশ কিছু মানুষকে তারা ওই যে একটা ভাতা দিচ্ছে নাকি ওই ইয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, বিকাশের মাধ্যমে। তো আমি মনে করি যে ডালাভাবে যদি সবাইকে দিতে পারতেন এটা ভালো হতো আর কি। হ্যাঁ, যেগুলা দিয়েছেন এগুলো তো অবশ্যই মানে এটা প্রশংসনীয়। কিন্তু আমি দেখেছি আমার উত্তর এলাকায়, আমার দেশের বাড়ি হলো সুনামগঞ্জ সাতকে, আমার উত্তর এলাকায় অনেক মানুষ কিন্তু এইটা থেকে বঞ্চিত হয়েছেন। তো আমার কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার খুব আনন্দ লাগে যে অন্তত লন্ডনে যারা থাকেন, যুক্তরাজ্য যারা থাকেন, আমি দেখছি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা মানে চমৎকার মানে করেছেন এইবার। মানে আমি নিজে মানে অবাক হয়ে গেছি যে যারা অনেক সময় দিতেন না, বাংলাদেশে সাহায্য করতেন না, ওরা মানে সবাই কিন্তু করেছেন। এটা অবশ্যই মানে একটা বিশাল একটা ব্যাপার। আমরা যারা লন্ডনে থাকি, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ, আমরা জানি সবসময় মানে আমরা খুব মানে ওয়ার্ম হার্টেড মানুষ, এই হিসাবে তারা করেছেন। এটা বিশাল একটা ব্যাপার। তবে বাংলাদেশে আমি মনে করি বিধি মেনে চলার দরকার সবাই। আপনার মাস্ক এবং গ্লাভস সবসময় পরে থাকবেন। ডিস্টেন্সটা আমার মনে হয় বাংলাদেশে 3 মিটার বজায় রাখবেন নাকি, এগুলা মানে চেষ্টা করার দরকার। বাকি তো আল্লাহ জানেন এবং আল্লাহ সহায়। আমরা একটা কথা বলি, আমার বিশ্বাস যে বাংলাদেশ আহ কেটে উঠতে পারবে ইনশাল্লাহ। অনেক ভাইরাস আমরা অতীতে দেখেছি। অন্তত যেটা আমি উল্লেখ করতে চাই যে 2012 হিজরিতে ইজিপ্টে একটা ভাইরাস এসেছিল, সারা দেশের মানুষ, ইভেন কি রাজ পরিবার সহ মারা গিয়েছিল। 406 হিজরিতে আমার মনে হয়, হ্যাঁ 406 হিজরিতে আপনার ইরাকে একটা ভাইরাস এসেছিল। ওই ভাইরাসও কিন্তু সারা দেশে মানুষ মারা গিয়েছিল। আহ তো এই তুলনায় কিন্তু এই কোভিড-19টা তেমন একটা ভয়াবহ না। মানে আপনি যদি দেখেন প্রায় 1 লক্ষ মানুষ, রাফলি 1 লক্ষ মানুষের মতো বিশ্বব্যাপী মারা গেছেন।
তো এটা মানে আল্লাহ অনেক ইয়ে করেছেন, আমাদেরকে মায়া করেছেন আমি মনে করি। কারণ স্প্যানিশ ফ্লু যদি আমরা দেখি, স্প্যানিশ ফ্লুতে বিটুইন, তারা যেটা বলে এক্সপার্টসরা, বিটুইন 30 to 50 মিলিয়ন মানুষ মারা গেছেন। কিন্তু এইটা আমার মনে হয় আমরা কন্টেইন করতে পেরেছি, কারণ এখন যে যুগ, এখন ডিজিটাল এই যে আমরা বসবাস করি, ইনফরমেশন এই যে আমরা বসবাস করি, মিডিয়াটা মানে ওয়াইডলি অ্যাভেলেবল, মানুষও সচেতন, শিক্ষিত মানুষ, যার কারণে সরকারও অর্গানাইজ হতে পেরেছে, মানুষও এগুলা শুনছে এবং এগুলা মানে মেনে চলছেন, যার কারণে এগুলা মানে তেমন একটা ওই যে ডেথ রেটটা তেমন একটা হাই হয়নি আর কি। তবে আমরা যদি আরবার এই বেখেয়ালি করি এবং একটু চলাফেরা করি, মানে আপনার আহ, নির্দ্বিধায় যদি আমরা চলাফেরা করি, তাইলে এইটা কিন্তু আবার ভাইরাল হতে পারে, এবং সেকেন্ড ওয়েভ যেটা বলছেন এক্সপার্টসরা, সেকেন্ড ওয়েভ আসতে পারে। সেকেন্ড ওয়েভ আসলে এটা কিন্তু আরো ভয়াবহ, যেমন এখন 1 লক্ষর মতন প্রায় মারা গেছেন, হয়তো তারা এক্সপার্টসরা বলছেন প্রায় 10-15 লক্ষ মানুষ বিশ্বব্যাপী মারা যেতে পারে। বাংলাদেশে এত ছোট্ট একটা দেশ, ইন টার্মস অফ সাইজ, আমি বারবার বলছি সাইজের দিকে ছোট্ট, কিন্তু মানুষ তো অনেক বেশি। বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা, ঢাকা হলো সবচেয়ে মোস্টলি ডেন্সলি পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, আমরা জানি, এবং মোস্টলি পপুলেটেড, সবচেয়ে মানে পপুলেটেড এবং পলিউটেডও কিন্তু। তো ঢাকাতে যদি এইটা যদি মানে ভাইরাল হয়ে যায়, আমরা হয়তো কল্পনা করতে পারবো না যে কোন আকারে মানুষ মারা যাবে আর কি। আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করুন, এটা আমরা দোয়া করি। আমি যেটা মনে করি যে এই তুলনায় যে বাংলাদেশ যে খুব দ্রুত আমি দেখলাম যে লকডাউনের পরেই মানে হয়তো মাসখানেকের উপরেই আরবার শিথিল করে বাংলাদেশের সরকার দিয়ে দিয়েছেন। এটা এটা প্রত্যেকটা জিনিসের কিন্তু ভালো দিক খারাপ দিকে আছে। যেমন আমরা জানি বাংলাদেশে এখন কিন্তু এমন একটা স্টেজে কিন্তু এটা মাফ করবেন, আমার একটা কফ হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু এখন যে স্টেজে একটা বাড়তে পারে, মানে ওই যে এই দেশ আমরা মানে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, তারপরে আবার ওই যে প্লাটো যেটাকে বলে, মানে ইয়েতে যাবে আপনার, এটা সবচেয়ে পিকে যাবে, পিকে যাওয়ার পরে আস্তে আস্তে নেমে আসবে, এক্সপার্টরা যেটা বলে। কিন্তু বাংলাদেশে এখনো কিন্তু পিকে যায়নি। তো আমি মনে করি এইটা একটু ইমিচিওর আর কি সিদ্ধান্তটা। এই সিদ্ধান্তটা হয়তো ওই যে অফিস আদালত খোলা একটু দেরিতে করলে ভালো হতো, এটা আমার দৃষ্টিতে আমি মনে করি। যেটা মানে আমরা উদাহরণ দেখেছি, ফ্রান্সে আমরা দেখেছি, স্পেনে আমরা, ইটালিতে দেখেছি, ইভেন কি চায়নাতেও দেখেছি, ইভেন কি আমি যে দেশে থাকি ইউকে তেও, মানে ওই যে প্লাটো হওয়ার পরে, প্লাটো মানে যখন এটা পিক করবে, পিক করার পরে যখন নামবে, ও নামার সময় যদি এই জিনিসটা করা হতো তাইলে ভালো হতো। আর আমি জানি যে বাংলাদেশ ইজ এ মানে ভেরি স্মল কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, মানুষ কিন্তু খুব কষ্টে আছে। আর এই দেশের মতো যেমন যেহেতু উন্নত দেশ, একটা ধনী দেশ, ধনী সরকার, মানুষকে তারা যেভাবে সাহায্য করছেন, এই ধরনের সাহায্য কিন্তু করতে পারছেন না বাংলাদেশের মতো দেশগুলা। তাই আমি মনে করি মানে এটা এটা ভেরি হার্ড টু ব্যালেন্স। মানে আপনি যখন সরকার থাকবেন, কারণ একদিকে আপনার অনেক প্রেশার থাকবে, বিভিন্ন ইউনিয়ন থেকে আপনার প্রেশার থাকবে, বিভিন্ন হ্যাঁ, আপনি যেটা বলছেন কোম্পানি থেকে আপনার আপনার কথাটা আমার অনেক ভালো লাগছে। আপনাকে আর যোগ করতে চাচ্ছি আমি জি যে যে বিষয়টা বলছেন, লকডাউন শিথিল করা হয়েছে, আমরা যতটুকু জানি, যে আমরা যতটুকু জেনেছি, লকডাউন শিথিল করা হয়েছে দেশের অর্থনৈতিক মন্দা যাতে আপনার জাতীয় পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশ মিনিমাম এক বছর সব 1 বছর পেছনে চলে গেছে এই কারণে, এই প্যান্ডামিকের কারণে। তো আমাদের দেশেও কিন্তু আপনি জানেন আমাদের দেশটা খুব বড় না, একদম ছোট্ট একটা দেশ, এবং জনসংখ্যা এখানে খুব বেশি। যেটা করা হয়েছে, লকডাউন শিথিল করা হয়েছে, সাময়িক কিছু অফিস আদালত খুলে দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দেওয়া হয়নি। এটা পরবর্তীতে ঘোষণা করা হবে কবে খুলে দেওয়া হবে। তো এই আপনি কি এটা মনে করেন যে এই যে লকডাউনটাকে শিথিল করা হয়েছে এবং অফিস আদালত গুলা দেওয়া হয়েছে, এটা আমাদের দেশের জন্য ভালো কি কিছু হবে? মানুষ সচেতন না, এটা সরকারের দোষ না, এটা আমার দোষ। আমি সচেতন না, এটা আমার দোষ। আপনি সচেতন আছেন, সচেতনতা মেনে চলছে, এখন আমি মানছি না, এটা আমার দোষ। আমি মারা গেলে এটা আমি কখনো সরকারের ঘাড়ে দিতে পারবো না যে আমি ছিল না। সরকার যাচ্ছে আপনাকে সেভ করার জন্য, আপনাকে সেভ রাখার জন্য, কিন্তু আমি যদি সচেতন না থাকি, তাই এটা ঈশ্বর দোষ।
আপনি কি মনে করেন? জি ধন্যবাদ উজ্জ্বল ভাই। এইটা তো ঠিক আছে, যেমন ওই যে সরকার তো সরকারের কাজ করতে হবে, যেমন সরকার অনেক সময় আমরা জানি, আমরা এই দেশের সরকার আমরা দেখেছি, বা মানে বাংলাদেশের সরকারকেও আই এম শিওর মানে লবিং হচ্ছে, ওই যে বিভিন্ন সেক্টর বিভিন্ন ইন্ডাস্ট্রিরা লবি করছে খোলার জন্য, কারণ আমরা জানি ইভেন কি গার্মেন্ট সেক্টর অনেক বড় কিন্তু হিট হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের প্রধান ইনকাম যেখান থেকে আসে গার্মেন্ট সেক্টর, বিলিয়ন বিলিয়ন ডলারের মানে ইয়ে আপনার অর্ডার গুলা ক্যান্সেল হয়ে গেছে। আপনারা জানেন যে যুক্তরাজ্য থেকে অন্তত কয়েক বিলিয়ন ডলারের অর্ডার আসে বাংলাদেশ থেকে, এইটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। হাজার হাজার লোকের চাকরি চলে যাবে গার্মেন্টস সেক্টর থেকে, মানে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো সরকারে কি করবে, মানে সরকারকে তো ব্যালেন্স করতে হবে। তো এখন আমার মনে হয় যে, যেমন আমি যেটা একটু আগে বলছিলাম উজ্জ্বল ভাই, যে মানুষ মানে জনগণের একটা দায়বদ্ধতা আছে। জনগণও কিন্তু ওই যে বিধিমালা মেনে চলতে হবে, এবং সরকার দেশ তো চলতে হবে। অলরেডি দেখেন মানে উই হ্যাভ নেভার সিন এই রিসেশন লাইক দিস, মানে ওই যে মানে এখন যে ইয়েটা আসছে আপনার রিসেশন, এই রিসেশন হয়তো ওই যে 1930s এর যে ডিপ্রেশন আমরা জানি, এই ডিপ্রেশন থেকে অন্তত 5 টাইমস বেশি ডেঞ্জারাস মানে ডিপ্রেশন হবে আর কি। লক্ষ লক্ষ মানে অন্তত মানে ওয়ার্ল্ড যে জিডিপি অন্তত 5 ইয়ার্স পিছনে চলে গেছে। মানে আমরা এই দেশে এক্সপার্টরা বলছেন যে এই দেশ ইউকে অন্তত 3 থেকে 5 ইয়ার্স পিছনে চলে গেছে। বাংলাদেশ সেম, মানে অন্তত 4-5 বছর পিছনে মানে চলে গেছে। ইভেন কি এই দেশের মানুষ উন্নত একটা দেশ, কিন্তু মানুষ এখন চিন্তা করতে পারছেন না যে আগামীতে কি করবো। সবার একটা প্ল্যান ছিল, যেমন এপ্রিলে অনেক আমার নিজের অনেক দাওয়াত ছিল, বিয়ে শাদী ক্যান্সেল হয়ে গেছে। বরঞ্চ মানে তারা আরবার রিবুকিং দিয়েছিলেন যে জুলাইতেও তারা করতে পারছেন না। তো বিয়ে শাদীর সাথে ওই যে ইভেন্টস ম্যানেজমেন্ট ব্যবসা এগুলা হিট করেছে বেশি, বিশেষ করে ট্যুরিজম সেক্টর, যেটা আমরা জানি অনেক বড় বড় প্লেন কোম্পানি ইউরোপে ব্যাংক্রাফট হয়ে গেছে, আপনারা বিশ্বাস করবেন না। এখন মানে হিথ্রোর মতো মানে এয়ারপোর্ট, হিথ্রো হলো বিশ্বের সেকেন্ড মোস্ট বিগেস্ট এয়ারপোর্ট এবং মোস্ট বিজিয়েস্ট এয়ারপোর্ট, আপনারা জানেন অবশ্যই, যেখানে প্রত্যেক মিনিটে একটা ফ্লাইট নামে। এই হিথ্রো এয়ারপোর্টে এখন মানে 17 প্লেন পার্ক করা আছে, আপনারা দেখলে মানে অবাক হবেন। তো অনেক প্লেন কোম্পানি ইয়ে হয়েছে আপনার ব্যাংক্রাপসি হয়েছে। এইখানে অনেক ওই যে ফ্যাশন রিটেইলার, ফ্যাশন হাউসেস, অনেক বড় বড় যে ব্যবসাগুলা এইখানে 50-100 বছর থেকে ব্যবসা করে আসছিল, তারা ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। দেউলিয়া যেটা বাংলায় বলে, ইংলিশে বলে ব্যাংক্রাপসি হয়ে গেছে। তাই বাংলাদেশে কেন, সব দেশেই মানে এইভাবে এফেক্ট করবে। বাট কথা হলো যে বাংলাদেশের মতো একটা গরিব দেশ, একটা ডেভেলপিং কান্ট্রি, এখন অবশ্য বাংলাদেশকে বললে মিডল ইনকাম কান্ট্রি, তো মিডল ইনকাম কান্ট্রির জন্য মানে আরো টাফ হবে, কারণ এই দেশের মতো দেশের তো ফাইন্যান্স আছে, ব্যাকিং আছে, বা মানে কুইকলি তারা আবার করতে রাইজ করতে পারবে। কিন্তু বাংলাদেশের জন্য টাফ হবে আর কি। এইটা আমার মনে হয় বিবেচনা করে বাংলাদেশের সরকার মানে একটু আগে আর কি অফিস আদালত খুলে দিয়েছে নাকি। তো ব্যালেন্স করতে হবে আর কি, এই ছাড়া আর কোনো উপায় নাই। আর আমার মনে হয় যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, তারা যদি স্বাস্থ্যবিধি মিলে চলেন, ইনশাল্লাহ এভাবে চলতে হবে, আর কোনো উপায় নেই আর কি। আর ইনশাল্লাহ আমার বিশ্বাস, আমরা যেভাবে দেখেছি, যেমন স্পেনে আজকে দেখলাম, একটু আগে আমি খবরে দেখলাম যে আজকে ফার্স্ট টাইম আর কোনো মানে কেসেস পাওয়া গেল না আর কি। তো আমার মনে হয় বাংলাদেশও ইনশাল্লাহ ইন টাইম মানে এটা কভার করে আসতে পারবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। তবে আমি সারপ্রাইজ হয়ে গেলাম যে এত বিশাল জনগণের মধ্যে এত বিশাল একটা পপুলেশন, কিন্তু ওই যে আক্রান্তর যে হারটা অনেক কম কিন্তু, বা এবং আমার মনে হয় প্রায় 600-700 মতো মারা গেছেন সোফার বাংলাদেশে। ইউরোপের তুলনায় দিস ইজ নাথিং। আমার মনে হয় এটা, আমরা এটার কথা বলি যে বিদেশে আমরা বলি যে অনেক সময় মানে হাস্যকর হিসেবে বলি যে বাংলাদেশকে, আগে বলতাম যে হয়তো বাংলাদেশকে মানে আল্লাহই চালায়, একটা কথা আমরা বলতাম ওকে যে। তো ওই হিসাবে আমার মনে হয় যে বাংলাদেশ ইনশাল্লাহ মানে ইট উইল ওভারকাম, এইটা ওভারকাম করে আবার মানে চলে আসবে। আর আমার ফেইথ আছে, আমার বিশ্বাস আছে যে আমরা বাঙালি জাতি, আমরা রিজিলিয়েন্ট। আমরা অনেক তুফান এসেছে আমাদের উপরে অতীতে, ইতিহাসে আমরা যদি দেখি ব্রিটিশ আমলের পরে পাকিস্তানের আমলে আমরা যদি দেখি, আমরা কিন্তু মানে আমরা এগুলা গাঁঠিয়ে কিন্তু আমরা উঠতে পেরেছি। তাই আমার বিশ্বাস যে ইন টাইম, যেমন আমরা স্পেন দেখেছি, ফ্রান্স দেখেছি,
চায়নাও এখন মোটামুটি এখন নর্মাল, সব নর্মাল হয়ে গেছে। তো ইনশাল্লাহ হয়তো আরো কিছুদিনের মধ্যে মাস 2 মাস লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, ইনশাল্লাহ বাংলাদেশও এইটা রিকভার করবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। আর এইটাই, এই অ্যাডভাইসটা আমার থাকবে আর কি, সবাই যাতে একটু মানে কেয়ারফুলি চলেন, দূরত্ব বজায় রেখে চলেন, বা বাইরে গেলে 3 মিটার মনে হয় বাংলাদেশে, এখানে 2 মিটার। আর ওই যে গ্লাভস এবং মাস্ক পরে যদি চলেন, ইনশাল্লাহ এত 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 সিরিয়াস বিষয়টা না, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কাটিয়ে উঠতে পারবো, এই আশা ব্যক্ত করি আর কি। ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে করেন। উজ্জ্বল ভাই। ধন্যবাদ আপনাকে, এই খুব সুন্দর করে গুছিয়ে বললেন। তো আপনার কাছে আর একটা জিনিস ছিল আমার জানার ছিল, যে যে বললাম যে রাজনীতিতে কিছু অসাধু লোক ঢুকেছেন, এবং তাদেরকে কি বলবো আমি পাই না, যারা এই বর্তমান অবস্থাতে এই একটা মহামারীর সময়ে যারা সরকার থেকে দেওয়ার কথা, সেগুলো নিজের খাটের নিচে, ঘরের নিচে, পুকুরের পানিতে চুবিয়ে রাখছেন, তাদের উদ্দেশ্যে আপনি বলবেন, যেহেতু আপনি কান্ট্রিতে আছেন এবং ওই জায়গায় একটা কাউন্সিলরের দায়িত্ব আপনি পালছেন, সাবেক একজন কাউন্সিলর আপনি, তো আপনি আমাদের দেশের এই লোকদের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ, ধন্যবাদ উজ্জ্বল ভাই। আসলে ধন্যবাদ, ধন্যবাদ উজ্জ্বল ভাই। কষ্ট লাগে। আমি আমি আগে বলছিলাম যে দেশের বাইরে আসলে দেশের প্রতি মায়া অনেক বেশি বেড়ে যায়। আমরা অনেকে দেশের টানে, মাটির টানে আমরা দেশে আসা যাওয়া করি এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট করি, চ্যারিটেবল কাজ করি। এগুলা যখন আমি দেখি ফেসবুকে, মিডিয়াতে, আসলে অনেক কষ্ট লাগে। উজ্জ্বল ভাই, প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার চেষ্টা করছেন, অন্তত আমি দেখছি মানে অনেকে ধরা খাচ্ছেন। তবে এইটা, এই যে দুর্নীতিটা বাংলাদেশে ক্যান্সারের মতো, এটা যে কোনো দেশে দুর্নীতি হইলো একটা ক্যান্সার। মানে এই দেশেও একসময় খুব বেশি দুর্নীতি ছিল, কিন্তু এটা আমি মনে করি যে এটা মানে ক্র্যাকডাউন করতে হবে কিন্তু বাংলাদেশ সরকার। কারণ দুর্নীতিকে যেদিন ক্র্যাকডাউন করতে পারবে, সেই দিন কিন্তু বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হব আমি বিশ্বাস করি। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যেমন এস্তোনিয়া। এস্তোনিয়া ছোট্ট একটা দেশ, নর্থ ইউরোপে। এটা আগে কিন্তু ইউএসএসআর এর সাথে ছিল, তখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় 91-এ, যখন একটা ইস্টার্ন ব্লক যখন তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন ইউএসএসআর ভেঙে যখন রাশা হয়, তখন বেশ কিছু দেশ আপনারা জানেন, 10-12টা দেশ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, মানে স্বাধীনতা পেয়ে যায় তারা। তো এই দেশগুলোর মধ্যে একটা দেশ, ছোট্ট একটা দেশ এস্তোনিয়া, খুবই করাপ্ট ছিল, মানে ওয়ান অফ দ্য মোস্ট করাপ্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু তারা, আপনারা বিশ্বাস করবেন না, 6-7 বছর আগে তারা যেটা করেছিল, যে তারা প্রত্যেকটা সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, তারা এটাকে ডিজিটালাইজ করে, যেটা ওই যে বাংলাদেশের সরকার যেটা বলছেন তারা করতে চায় না। কিন্তু এটা আমার মনে হয় যেদিন করে ফেলবেন বা সক্ষম হবেন, সেই দিন হয়তো মানে দুর্নীতি অনেক কমে যাবে। আমি মনে করি আরো সজাগ হওয়ার দরকার, আরো সোচ্চার হওয়ার দরকার বাংলাদেশের সরকারকে, যে যত দ্রুত পারা যায়, যত তাড়াতাড়ি পারা যায়, প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টর মানে ডিজিটালাইজ মানে যাতে করতে পারে। যেমন এখানে যেটা হয়, আমরা যে কোনো সরকারি বিষয় আসয় আমরা কিন্তু অনলাইনে করতে পারি, যে কোনো অ্যাপ্লিকেশন করতে পারি, চাকরির জন্য অনলাইন করতে পারি, সরকারি যে কোনো ডিপার্টমেন্ট, ইভেন পার্লামেন্টে একটা পিটিশন করার দরকার, এই পিটিশন তো কিন্তু আমরা অনলাইনে করতে পারি, যেতে হয় না। এমপির সাথে যোগাযোগ, মেয়রের সাথে যোগাযোগ আমরা অনলাইন করতে পারি। কোনো একটা প্ল্যানিং পারমিশন করতে হয় আপনার লোকাল কাউন্সিলে, লোকাল সরকারের কাছে, আপনি অনলাইন করতে পারেন। এইভাবে প্রত্যেকটা সেক্টর, ইভেন কি বাংলাদেশের যে ওই যে ভূমি সেক্টর যেটা, এইটা আমি জানি যে কয়েক বছর আগে বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু ওই যে যারা কাজ করেন এই সেক্টরে, বিশেষ করে মরির, তারা নাকি অনেক ডেমনস্ট্রেশন করেছিলেন, এটার বিরোধিতা করেছিলেন, এটার জন্য সক্ষম হতে পারেনি বাংলাদেশ সরকার। তো আমি মনে করি যে কোনো অবস্থাতে এটা করতে হবে। বাংলাদেশকে যদি আমরা দেখতে চাই উন্নত দেশে রূপান্তর হোক, এটা করতে হবে। আসলে খুবই লজ্জা লাগে যে এখনো কিন্তু ডেইলি ইন্টারন্যাশনাল মিডিয়াতে, উজ্জ্বল ভাই, আমরা আমার মনে আছে আমি ছোটবেলায় এই দেশে যখন আসি, তখন কিন্তু বাংলাদেশ মানে ইংলিশটা চিনতো না, বা এই দেশের লোকাল ইন্ডিজিনাস যারা আছে তারা এই বাংলাদেশকে চিনতো না। তখন বলতে হতো যে আমরা ইন্ডিয়ান,
বা ইন্ডিয়ার পাশে একটা ছোট্ট একটা দেশ আছে, ডিসক্রিপশন দিয়ে মানে তাকে চেনাতে হতো আর কি। তো আজকে কিন্তু সবাই চিনে বাংলাদেশ, কারণ বাংলাদেশের অনেক অর্জন, বাংলাদেশকে নিয়ে অনেক গবেষণা হয়, বাংলাদেশকে নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও তারা বিভিন্ন রিপোর্ট করেছেন। তারা যেটা একটা রিপোর্ট আপনারা অবশ্যই মিডিয়াতে দেখেছেন, যেহেতু আপনি একজন সাংবাদিক, যে বাংলাদেশ নাকি যদি প্রত্যেকটা সেক্টরকে তারা যদি আধুনিকায়ন করতে পারে, নাকি মডার্নাইজ করতে পারেন, তাইলে হয়তো 5-7 বছরের ভিতরে বাংলাদেশ একটা মডার্ন কান্ট্রিতে পরিণত হতে পারবে আর কি। এবং বাংলাদেশে আপনারা জানেন আরেকটা রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে ইন্ডিয়ার পরে এই অঞ্চলে আর কি, ইন সাউথ এশিয়া, ইন্ডিয়ার পরে সবচেয়ে বেশি আইটি প্রফেশনালরা বাংলাদেশে আছেন বর্তমানে, প্রায় 6 লক্ষ, 600,000 আইটি প্রফেশনাল আছেন বাংলাদেশে। এটা বিশাল একটা পাওয়ার। এখন আমরা জানি এই যে যুগ, এটা হলো ডিজিটাল এজ, এইখানে যারা যে দেশ মনে করা আইটি সেক্টরে এগিয়ে থাকবে, যে দেশ আইটি এই যে মানে ডেভেলপ থাকবে, সেই দেশে রুল করবে, কিন্তু পাওয়ারফুল থাকবে। সাইজ ইজ নট মানে ম্যাটার, মানে পপুলেশন, জনগণ কতজন আছে, দেশ কত বড়, এইটা না। এখন হইলো গিয়া এখন হলো আপনার মনে করেন যে আপনার মানে ইনফরমেশন ইজ ভেরি পাওয়ারফুল, এটা আমরা জানি। তো বাংলাদেশে কিন্তু এইগুলাকে ট্যাপ করতে হবে, বাংলাদেশ সরকারকে এগুলো আরো প্রমোট করতে হবে। বাংলাদেশের মানে উই হ্যাভ এ ভেরি ইয়াং ওয়ার্কফোর্স, এগুলাকে প্রমোট করতে হবে, গাইড করতে হবে, মোটিভেট করতে হবে। আমার ফেসবুকে আপনারা গেলে দেখবেন যে আমি ফার্স্ট এন্ড ফরমোস্ট বিফোর আ কাউন্সিলর, আমি কিন্তু একজন মোটিভেটর। আমি আমার ফেসবুকে দেই, আমি অনেক সময় আমার জীবনে শত শত মানুষকে আমি মোটিভেট করেছি, অনুপ্রেরণা যেটা বাংলায় বলে আর কি, আমি ইম্পাওয়ার করি। হ্যাঁ, যেমন একজনের যদি আমাকে অনেক সময় সাহায্য খুঁজে, একমাত্র যদি মনে করেন যে গরিব বয়স্ক বৃদ্ধ মানুষ থাকে, তাইলে আমি হয়তো সাহায্য দিই না। আমি চেষ্টা করি, ইয়ং যদি থাকে, যুবক থাকে, আমি চেষ্টা করি তাকে গাইড করতে, তাকে একটা মানে হয়তো লেখাপড়ার জন্য তারা উদ্বুদ্ধ করি, তাকে একটা কোর্স নেওয়ার জন্য বা একটা টেকনিক্যাল কোর্স নেওয়ার জন্য উদ্বুদ্ধ করি। অনেক বা একেবারে যদি তাও একজনে না পারে, কোন একটা ট্রেডের সাথে জড়িত হওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করি। যেমন বাংলাদেশে আর্কিটেকচার একটা শর্টেজ আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। আর্কিটেক্ট মানে অনেক শর্টেজ, আর আমি অনেক বিল্ডিং যারা করেন, অনেক যারা ডেভেলপার আছে, ওদের সাথে আমার আলাপ হইলে তারা দুঃখ প্রকাশ করেন যে রুহুল ভাই, আপনারা বিশ্বাস করবেন না, বাংলাদেশে উই ল্যাক a lot of professionals in many sectors। এবং আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আরেকটা জিনিস বলতে চাই যে ইউরোপে, বিশেষ করে ইউকে তে এখন কিন্তু একটা শর্টেজ সেক্টর রয়েছে, নার্সিং সেক্টর। আমি যেটা বলতে চাই, কেউ যদি চান তাইলে নার্সিং এজেন্সি খুলে ইউরোপে, মানে নার্সিং এর মানে অনেক অপরচুনিটি রয়েছে, এগুলো আপনারা নিতে পারবেন নাকি। বাট আপনারা অ্যাক্রিডিটেশন নিতে পারবেন ইউকে থেকে বা ইউরোপিয়ান যে কোনো একটা মানে অ্যাক্রিডিটেড বডি থেকে। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে আসলে এখন খুবই লজ্জা লাগে যে আমরা গর্ব করি বাংলাদেশ অনেক কিন্তু দূর এগিয়ে আসছে। বাংলাদেশ এখন মিডল ইনকাম কান্ট্রি, বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে খেলে, বাংলাদেশ আপনার সেকেন্ড বিগেস্ট এক্সপোর্টার গার্মেন্টস। আপনি চিন্তা করেন যে চায়না একটা বিশাল দেশ, সেকেন্ড রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু চায়নার পরেই কিন্তু বাংলাদেশ। কিন্তু আনফরচুনেটলি এখন যেটা হচ্ছে যে বিশাল একটা হিট নিচ্ছে কিন্তু এই সেক্টরটা। তো আমি দোয়া করি আল্লাহর কাছে, এবং আমি আশা করবো বাংলাদেশ সরকার এই গার্মেন্টসদেরকে একটু সহযোগিতা করবে, সাহায্য করবে, যাতে এই সেক্টরটা আবার যাতে ফিরে আসতে পারবে। এবং এই সেক্টর কিন্তু বিশাল একটা ভূমিকা রাখে বাংলাদেশের অর্থনীতিতে, আমরা জানি। আর দুর্নীতির ব্যাপারে যে এই দুর্নীতি ক্র্যাকডাউন করতে হবে, এটা খুবই লজ্জাজনক। আসলে কষ্ট লাগে, দুঃখ লাগে। অনেক সময় আমরা যখন ইংলিশদের সাথে বা সাদারা যারা এখানে আছেন আলাপ করি, তারা যখন দুর্নীতির কথা বলে খুব লজ্জা লাগে আসলে। তো আমরা বলি যে দেখো, বাংলাদেশ এখনো 50-100 ইয়ার্স পিছনে, তোমাদের দেশেও কিন্তু দুর্নীতি ছিল 100 বছর আগে, 200 বছর আগে। তো এইখানে তো আমরা জানেন উন্নত দেশে এই ধরনের দুর্নীতি বলতে নাই আপনার, মানে উন্নত দেশে এখন যেহেতু উন্নত দেশ, সবাই বেতন ভাতা পাচ্ছেন, সবসময় সরকারি ফ্যাসিলিটিস থাকে, এর জন্য মানে দুর্নীতি একেবারে নাই বললেই সারে আর কি। তো বাংলাদেশে আমার মনে হয় যে আরো হার্ড লাইন নেওয়ার দরকার বাংলাদেশ সরকার, যে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যারাই মানে দুর্নীতি করছেন, বিশেষ করে এটা মানে এরা আসলে কতটুকু অমানবিক। আপনি চিন্তা করেন যে একটা মহামারী চলছে, এই মহামারীর মধ্যে যে তারা
এইগুলা করতে পারছেন, মানে এরা ওদের বিবেকটা কোথায়? মানে আমার কোনো ভাষা নাই বোঝাবার আপনাদেরকে। তাই আমি মনে করি যে বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করবো আপনাদের প্রোগ্রামের মাধ্যমে যে আপনারা কাইন্ডলি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করবো যে আপনি কাইন্ডলি আরো হার্ড লাইনে যান। ইনশাল্লাহ দেখবেন আপনার যে সোনার বাংলা আপনি দেখতে চান, আমরা এই যে সোনার বাংলা দেখতে চাই, ইনশাল্লাহ এই সোনার বাংলা দেখতে পাবো ইনশাল্লাহ। বাট এই মানে বাংলাদেশের মেইন বাধাটা হলো আপনার করাপশন। এই করাপশনকে দমন করতে হবে কিন্তু আট এনি কস্ট। ইট ইজ পসিবল। আপনার উইল থাকতে হবে। উইল যদি থাকে, ওয়ের দের ইজ উইল দের ইজ ওয়ে, একটা কথা আছে। আমরা এস্তোনিয়া জাস্ট 20 বছর আগে স্বাধীন হয়েছিল। এস্তোনিয়া কিন্তু 5 বছর আগে তারা ওভারনাইট বলতে গেলে মানে প্রায় 2 বছরের মাথায় সবকিছু ডিজিটালাইজ করে, যেটা ওই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বলে ডিজিটালাইজ করতে হবে এবং পানিশমেন্ট দিতে হবে। কিন্তু পানিশমেন্ট নিজের দলের হোক, মানে বর্তমান সরকারের হোক, বিরোধী দল হোক, যে কোনো দলের হোক, সবাইকে কিন্তু মানে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে। চায়না দেখেন আপনি, চায়নার যেটা হয়েছিল, চায়নাও তো মানে প্রচুর করাপশন ছিল, আমরা জানি, আমরা দেখেছি। কিন্তু সেম ওয়েতে চায়নাও আপনার প্রায় 15-20 ইয়ার্স আগে তারা খুব একটা হার্ড লাইনে গেল। হার্ড লাইনে যাওয়ার পরে মানে দুর্নীতি একেবারে কমে গেল। আমরা উদ্যোগ দেখেছি যে মাহাতির মোহাম্মদ, আমরা সবাই জানি, চিনি, মালয়েশিয়ার প্রেসিডেন্ট। উনি মালয়েশিয়াকে কিভাবে মালয়েশিয়াকে কিভাবে মানে উন্নত দেশে রূপান্তরিত করেছিলেন। উনি কিন্তু প্রথমে হার্ড লাইনে গিয়েছিলেন, মানে দুর্নীতিকে উনি দমন করেছিলেন। উনি পাওয়ারে গিয়েই কিন্তু উনি প্রত্যেকটা রেলপথ, আকাশপথ বন্ধ করে যারা দুর্নীতি করেছিলেন ইনভেস্টিগেশন করেন। ইনভেস্টিগেশন করার পরে জেল দেন, অনেকে মানে ফাঁসিও দেন। তো আমি মনে করি যে বাংলাদেশ সরকার এটা যদি করতে পারেন, আমার বিশ্বাস যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আমি গর্ব করি, আমরা গর্বিত একটা ইতিহাস আছে। উই হ্যাভ এ ভেরি ওল্ড সিভিলাইজেশন, ভেরি প্রাউড সিভিলাইজেশন। চায়নার মতো একটা সিভিলাইজেশন বাংলাদেশে আছে। ব্রিটিশরা এখনো কিন্তু বলে যে ইন্ডিয়া ইজ দ্য জুয়েল ইন দ্য ক্রাউন। কিন্তু জুয়েল ইন দ্য ক্রাউন আপনি দেখতে হবে, বাঙ্গাল মানে বেঙ্গল ইজ দ্য জুয়েল ইন দ্য ক্রাউন অফ ইন্ডিয়া। আমরা ভাইয়ান, আমি মানে ইতিহাসে গেলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু বাঙালিদের মানে সোনালী যে অতীত, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ মানে সরকার যদি চায়, যদি উইল পাওয়ার থাকে, তারা এটা করতে পারবে। তাই এই অনুরোধটা আমি রাখলাম আপনাদের প্রোগ্রামের মাধ্যমে যে আপনারা আরো হার্ড লাইনে যান। আমরা চায়নাতে দেখেছি, আমি যেগুলো এক্সাম্পল দিয়েছি, এস্টোনিয়াতে, আরো অনেক দেশ আমি দেখাতে পারবো আপনাদেরকে। এটা সম্ভব। হার্ড লাইনে যেতে হবে, দুর্নীতি দমন করতে হবে। 100% করা যাবে না, একটা পার্সেন্ট থাকবে সবসময়। এদেশও আছে, উন্নত দেশও থাকে, কিন্তু এটলিস্ট 90% যদি নির্মূল করা যায়, বাংলাদেশ, আমার বিশ্বাস, যেভাবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এস্টিমেট করছেন যে উইদিন 20 ইয়ার বাংলাদেশ একটা উন্নত দেশে রূপান্তরিত হবে, এইটা আমি বিশ্বাস করি। বাট এগুলা কিন্তু অ্যাচিভ করতে হবে। অলরেডি যে 2020 যে টার্গেট, এটা কিন্তু আমরা মিট করে ফেলছি 2017-এ। আমার মনে হয় যে 2040 একটা টার্গেট আছে বাংলাদেশের। এটা যদি বাংলাদেশ যদি প্রত্যেকটা সেক্টর এগুলা যদি একটা টার্গেট দিয়েছে ইউনাইটেড নেশন, এগুলা যদি মিট করে অ্যাকশন নেয়, এগুলাকে বাস্তবায়ন করে, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমি চাই আমার জীবনে, আমি মারা যাওয়ার আগে আমি দেখতে চাই আমার সোনার বাংলাদেশ একটা উন্নত দেশে রূপান্তরিত হয়েছে। ও আরবার ওই যে সোনালী যে অতীত আমরা ফিরে পাবো ইনশাল্লাহ, এই আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমাদের সময় অনেক সংক্ষিপ্ত, আমাদের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। কারণ প্রায় 2 ঘন্টার উপরে আমাদের এই সরাসরি সম্প্রচারটা হয়েছে। আর